আমরা এই লেকচারে এখন দেখব কিভাবে সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমটা কাজ করে। হ্যাঁ, সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমটা কি? তো প্রথমে যেটা আমাদের আছে, আমরা এখানে দেখব বেসিক কনসেপ্ট, শিডিউলিং ক্রাইটেরিয়া, শিডিউলিং অ্যালগরিদম, ইমপ্লিমেন্টেশন ইন সি প্লাস প্লাস, ডেমনস্ট্রেশন, ইনভলভমেন্ট অফ অপারেটিং সিস্টেম। প্রথমে আমাদের বেসিক কনসেপ্টগুলো। মেইন অবজেক্টিভ অফ মাল্টিপ্রোগ্রামিং ইজ টু কিপ অন রানিং প্রসেসেস অল দ্য টাইম ফর ম্যাক্সিমাম সিপিইউ ইউটিলাইজেশন। আমাদের সিপিইউকে যাতে 100% আমরা ইউজ করতে পারি, সেজন্য আমাকে কি করতে হবে, টাস্কগুলোকে এভাবে দিতে হবে যাতে সিপিইউ সবসময় কাজ করতে থাকে, ইডেল যাতে না বসে থাকে অন্য ইনপুটের জন্য বা আউটপুটের জন্য বা কোনো একটা প্রসেসের জন্য। সিপিইউ যাতে ওয়েট না করতে হয়, সিপিইউ যাতে সবসময় কোনো না কোনো একটা কাজে কাজ করতে থাকে, যাতে আমি 100% সিপিইউকে ইউটিলাইজ করতে পারি। শিডিউলিং ইজ ফান্ডামেন্টাল ফাংশন অফ ওএস। অপারেটিং সিস্টেম কিন্তু এই আমাদের টাস্কগুলোকে, আমাদের কাজগুলোকে এই শিডিউলিংয়ের মাধ্যমে সেট করে। এটা অপারেটিং সিস্টেমের একটা ফান্ডামেন্টাল ফাংশন। সেই সব কাজগুলোকে শিডিউলিং করে করে করায় দেয়, আমাদের এক্সিকিউট করে আর কি। দ্য টাস্ক অফ সিলেক্টিং দ্য প্রসেসেস ইন মেমোরি দ্যাট আর রেডি টু এক্সিকিউট অ্যান্ড অ্যালোকেটিং দেম টু দ্য সিপিইউ ইজ পারফর্ম বাই দ্য সিপিইউ শিডিউলার। সিপিইউ শিডিউলার একটা প্রসেস আছে, যে প্রসেসের মাধ্যমে আমাদের কি করে, যে টাস্কগুলোকে সিলেক্ট করে দেয়, তারপরে এক্সিকিউট করার জন্য আমাদের রেডি করে দেয়, মানে সিপিইউ যাতে কাজটা করে দিতে পারে, এক্সিকিউট করে দিতে পারে। তো সিপিইউ শিডিউলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিপিইউ শিডিউলিং ডিসিশন মে টেক প্লেস ওয়েন আ প্রসেস সুইচেস ফ্রম টেক প্লেস, মানে কোন কোন সময় এটা হতে পারে। সুইচ ফ্রম রানিং টু ওয়েটিং স্টেট, একটা প্রসেস আমাদের রানিং থেকে ওয়েটিংয়ে চলে গেল। তারপরে সুইচিং ফ্রম রানিং টু রেডি স্টেট, রানিং স্টেট থেকে সে রেডি স্টেটে আসছে। ওয়েটিং থেকে রেডি স্টেটে গেল, অথবা একদম কমপ্লিট হয়ে গেল, টার্মিনেট হয়ে গেল, অথবা কোনো একটা কারণে বন্ধ হয়ে গেল। এইসব কারণে আমার শিডিউলিং হতে পারে। শিডিউলিং আন্ডার 1 and 4 ইজ নন প্রিএমটিভ। হ্যাঁ, 1 and 4 এর জন্য যে আমাদের সুইচেস ফ্রম রানিং টু ওয়েটিং অথবা টার্মিনেট যদি হয়ে যায়, এই দুইটা কেসকে আমরা বলবো প্রিএমটিভ। যদি সেটা রানিং থেকে ওয়েটিং স্টেটে গেল অথবা সেটা বন্ধ হয়ে গেল, এই দুইটা স্টেট যদি হয় তাহলে আমরা বুঝবো এটা প্রিএমটিভ হয়েছে। আর এখানে 2 আর 3 যেটা আছে, রানিং থেকে রেডিতে গেল, ওয়েটিং থেকে রেডিতে আসলো, এটা হলো আমাদের প্রিএমটিভ। ওটা নন প্রিএমটিভ, এটা প্রিএমটিভ। তো নন প্রিএমটিভ হলো ওয়ান্স এ প্রসেস ইজ অ্যালোকেটেড দ্য সিপিইউ ডাজ নট লিভ আনলেস ইট হ্যাজ টু ওয়েট ফর ইনপুট আউটপুট রিকোয়েস্ট, ইট টার্মিনেটস। যে নন প্রিএমটিভটা আমরা কি দেখলাম, যে নন প্রিএমটিভটা আমাদের হলো যে 1 and 4, যে রানিং থেকে ওয়েটিংয়ে যেতে পারে অথবা টার্মিনেট হয়ে যেতে পারে। তাহলে কি হতে, এই নন প্রিএমটিভটা কি হয় অ্যাকচুয়ালি, ইট হ্যাজ টু ওয়েট। হ্যাঁ, এটা ওয়েট করে, ইনপুট আউটপুট রিকোয়েস্টের জন্য ওয়েট করতে পারে, অথবা টার্মিনেট হয়ে যেতে পারে। মানে ইট ডাজ নট লিভ আনলেস ইট হ্যাজ টু ওয়েট, মানে লিভ করে কখন, যদি ওয়েট করতে হয় ইনপুট আউটপুটের জন্য, অথবা টার্মিনেট যদি হয়ে যায় তাহলে এটা লিভ করে। আর প্রিএমটিভটা হলো ওএস ক্যান ফোর্স প্রিএমপ্ট প্রসেস ফ্রম সিপিইউ অ্যাট এনি টাইম। যে আমাদের যদি কোনো কাজ চলে আসে, যে প্রসেসটা আসছে সেটার ইয়েটা বেশি, প্রায়োরিটি বেশি, তখন সেটাকে ফোর্স করে এটাকে আটকে দিতে পারে। টু অ্যালোকেট সিপিইউ টু অ্যানাদার হায়ার প্রায়োরিটি প্রসেস, মানে অন্য একটা প্রায়োরিটি যে প্রোগ্রাম আছে, যে প্রায়োরিটি প্রোগ্রাম আছে যেটা বেশি প্রায়োরিটি, সেটার জন্য এটাকে টেম্পোরারি সে স্টপ করে রাখতে পারে। প্রিএমটিভটা এইভাবে কাজ করে। তাহলে নন প্রিএমটিভ আমরা বুঝে গেলাম যে নন প্রিএমটিভটা হলো ইনপুট আউটপুটের জন্য স্টপ করতে পারে, অথবা একদম ফাইনালি টার্মিনেটের জন্য স্টপ করতে পারে। আর এটা প্রিএমটিভটা আমাদের যেটা প্রায়োরিটির জন্য প্রায়োরিটি বেসে এটা কাজ করে, প্রায়োরিটি বেসে এটা স্টপ হইতে পারে। এখন শিডিউলিং ক্রাইটেরিয়ার মধ্যে সিপিইউ ইউটিলাইজেশন, কিপ দ্য সিপিইউ অ্যাজ বিজি অ্যাজ পসিবল, এটা সিপিইউ ইউটিলাইজেশন বলে। ম্যাক্সিমাইজ, মানে এটা ম্যাক্সিমাইজ মানে সিপিইউকে ম্যাক্সিমাইজ ইউটিলাইজ করা লাগবে। থ্রুপুট, নো নাম্বার অফ প্রসেসেস দ্যাট কমপ্লিট দেয়ার এক্সিকিউশন পার টাইম ইউনিট। হ্যাঁ, এটাকে আমাদের ম্যাক্সিমাইজ ইউজ করা লাগবে, যে পার ইউনিটে কতগুলো এক্সিকিউট আমরা করতে পারি, যত বেশি এক্সিকিউশন করতে পারবো তত ভালো। এটা ম্যাক্সিমাইজ, এটা যত বাড়ানো যায় সেদিকে কাজ করতে হবে। টার্ন অ্যারাউন্ড টাইম, অ্যামাউন্ট অফ টাইম টু এক্সিকিউট এ পার্টিকুলার প্রসেস, টাইম ফ্রম সাবমিশন টু টার্মিনেশন। যে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম হলো যে মাঝখানে যে ওয়েটিং টাইমটা, যে আমাদের একটা কাজ করার জন্য যে সাবমিশন করার পরে সেই কাজটা
এক্সিকিউট বা টার্মিনেট হতে যত টাইম লাগে সেই টাইমটা আমাদের যত কমায় দিতে পারি, এটাকে আমাদের যত কমায় দিতে পারি তত আমাদের অ্যালগোরিদমটা তত এফিসিয়েন্টলি কাজ করতে পারে। তো এই দুইটাকে আমাদের বাড়াই দিতে হবে, চেষ্টা করতে হবে যাতে বেশি থাকে, আর টার্ন অ্যারাউন্ড টাইমটা আমাদের কম রাখা লাগবে, যত কম তত ভালো। এরপর ওয়েটিং টাইম, অ্যামাউন্ট অফ টাইম আ প্রসেস হ্যাজ বিন ওয়েটিং ইন দ্য রেডি কিউ, সাম অফ টাইম ওয়েটিং ইন রেডি কিউ, যেটা মিনিমাইজ, এটা কমাই দিতে হবে, ভালো শিডিউলিংয়ের জন্য এটাকে কম থাকতে হবে। রেসপন্স টাইম, অ্যামাউন্ট অফ টাইম ইট টেক্স ফ্রম ওয়েন a request was submitted until the first response is produced, not output for time সে environment, যে এটাকে কম দিতে, রেসপন্স টাইম তোমাকে যে তোমার কাজটা সে হয়তো নিবে, তোমার বিভিন্ন রকমের কাজ বিভিন্ন রকমের সাইজ হইতে পারে, কোনো কাজ বড় হতে পারে, কোনো কাজ ছোট হতে পারে। তো সে যখন কাজটা করবে দেখা যাবে সে কাজটা করতে করতে হয়তো সুইচ করতে পারে, অন্য কাজে চলে যেতে পারে। তো সেই কাজটা সুইচ করে করেও যাতে কম টাইমে ওই ফেরত যাতে তোমার কাজে আবার কম টাইমে আবার ব্যাক করে, হ্যাঁ, যে একটা তোমার কাজটা একটা অংশ ওই কাজটা করলো, আবার অন্য কাজে গিয়ে যাতে ওই কাজে কম টাইমে সে রিটার্ন করতে পারে। amount of time it takes from when a request was submitted until the first response is produced, হ্যাঁ, যতক্ষণের সে প্রথম রেসপন্সটা দিতে পারে, যত কুইকলি দিতে পারে, হ্যাঁ। নট আউটপুট মানে আউটপুটের জন্য মানে সে টাস্কটা একটু অ্যাটলিস্ট করে দিল, কয়েকটা ইউনিট করে রাখলো, আবার ঘুরে আসে আবার করলো, সেটাই বলছে। সো এটা মিনিমাইজ কম থাকতে হবে, রেসপন্স টাইমটা যাতে কমের মধ্যে কাজটা হয়ে যায়। এখন শিডিউলিং অ্যালগরিদমের মধ্যে আমাদের কয়েকটা অ্যালগরিদম আছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তারপর শর্টেস্ট জব ফার্স্ট, প্রায়োরিটি, রাউন্ড রবিন। এটা আমরা আগের প্রেজেন্টেশনে দেখেছি, এগুলো ডেফিনেশন আমরা পড়েছি যে কোনটা কিভাবে কাজ করে। তো এখন আমরা দেখব যে সি প্লাস প্লাস ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে এখানে অ্যাট্রিবিউটগুলোর ডেফিনেশন দেওয়া আছে, যে নাম্বার অফ প্রসেসেসকে এন দিয়ে বলা হয়, বিইউ দিয়ে অ্যারে টু স্টোর বাস টাইম, অ্যাড টু স্টোর অ্যারাইভেল টাইম, অ্যাড টু স্টোর ওয়েটিং টাইম, টোটাল ওয়েটিং টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম, এভাবে আমরা ইউজ করি আর কি। তারপরে অপারেশনসগুলো যেগুলো থাকে, গেট ডাটা টু গেট নাম্বার অফ প্রসেস অ্যান্ড বাস টাইম ফ্রম দ্য ইউজার। তারপরে এফসিএফএস হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদম। শর্টেজ অফ ফার্স্ট প্রিএমটিভ, আর শর্টেজ অফ নর্মাল অ্যালগোরিদম একটা আছে। শর্টেজ জব আবার নন প্রিএমটিভ, এটা এভাবে লিখতে হয়। প্রায়োরিটি অ্যালগোরিদম, রাউন্ড রবিন অ্যালগোরিদম। তো প্রথমে এখানে আমরা দেখতেছি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে এখানে আমরা দেখতেছি প্রসেস, 3টা প্রসেস আছে। তো এটার করতে আমাদের 25 ক্লক সাইকেল লাগবে, সিপিউর ক্লক সাইকেল লাগবে 24, এই টাস্কটা করার জন্য 3 ক্লক সাইকেল লাগবে, আর এটা করার জন্য 3 ক্লক সাইকেল লাগবে। সাপোজ দ্যাট দ্য প্রসেস অ্যারাইভেল ইন অর্ডার, তারা একদম অর্ডারে আসছে, টাস্ক প্রসেস 1টা শেষ করার পর প্রসেস 2 আসছে, তারপর প্রসেস 3 আসছে। তাহলে একদম কোনো কমপ্লিকেশনস নাই এখানে, যে প্রসেস 1টা একদম শেষ হবে, সে 0 টাইম থেকে শুরু করে তার শেষ হইতে তার যেহেতু 24 ক্লক সাইকেল লাগছে, সে একদম 24 ক্লক সাইকেলে তার প্রসেসটা টার্মিনেট হয়ে যাবে, এক্সিকিউট হয়ে গেল। এটা এক্সিকিউট হয়ে যাওয়ার পরে প্রসেস 2 অ্যারাইভ করবে, প্রসেস 2 এর জন্য 3 ক্লক সাইকেল লাগে, সেই জন্য 24 থেকে 27-এ সে গিয়ে শেষ করবে। তারপরে প্রসেস 3 আবার অ্যারাইভ করবে, 27-এর পরে সে অ্যারাইভ করবে, আর তার শেষ হতে 30 পর্যন্ত ক্লক সাইকেল লাগবে, 3টা ক্লক সাইকেল। তাহলে ওয়েটিং টাইম এখানে আমি যদি দেখতে পারি, প্রসেস 1-এর জন্য আমার কোনো ওয়েটিং টাইম নাই, যেহেতু প্রসেস 1টা একদম 0 সেকেন্ডে কম্পিউটারটা চালু করার সাথে সাথে দেওয়া হয়েছিল, সেই জন্য তার কোনো ওয়েটিং টাইম নাই, এই জন্য এটা 0 দেওয়া হয়েছে। প্রসেস 2 এর ওয়েটিং টাইম 24 ক্লক সাইকেল, কারণ প্রসেস 1টা শেষ করে তারপর প্রসেস 2কে স্টার্ট করেছিল, তাকে ওয়েট করতে হয়েছিল, এই প্রসেসকে ওয়েট করতে হয়েছিল 24 ক্লক সাইকেল, সেই জন্য আমাদের এটা ওয়েটিং টাইম 24 ক্লক সাইকেল। আর প্রসেস 3কে ওয়েট করতে হয়েছিল প্রসেস 1 আর প্রসেস 2 দুইটা মিলাই যত টাইম, তাহলে টোটাল এখানে 24 প্লাস 3 27, তাহলে প্রসেস 3কে আমাদের 27 সাইকেল ওয়েট করতে হয়েছে। তাহলে আমরা এখন অ্যাভারেজ ওয়েটিং টাইমটা কীভাবে বের করব, এই তিনোটাকে যোগ করে দিব, 0 প্লাস 24 প্লাস 27, তারপর একে 3 দিয়ে ডিভাইড করে, যেহেতু প্রসেস 3টা, তাহলে আমার 17 ক্লক সাইকেল হবে ওয়েটিং টাইম। তো এটা হলো আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের অ্যালগোরিদম দিয়ে এইভাবে আমরা ওয়েটিং টাইমটা ক্যালকুলেট করবো, অ্যাভারেজ টাইমটা ক্যালকুলেট করবো। এরপরে আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, সাপোজ দ্যাট দ্য প্রসেসেস অ্যারাইভস ইন দ্য অর্ডার, হ্যাঁ, এইভাবে আসছে, প্রসেস 2 আগে আসছে, তারপরে প্রসেস 3 আসছে, তারপর প্রসেস 1 আসছে। তো প্রসেস 1-এর জন্য 24 লাগবে,
আগের মতোই, আগের প্রসেসগুলো, কিন্তু অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে। এখন প্রসেস টুটা আগে আসছে, এই জন্য প্রসেস টু 0 থেকে স্টার্ট হয়েছে। তার মাত্র 3 ক্লক সাইকেল লাগছে, যে 3 ক্লক সাইকেল শেষ হয়ে গেল। প্রসেস 3 তারপরে আসছে, তারও ক্লক সাইকেল 3টা, সে 3 থেকে 6 ইউজ করলো। তারপরে প্রসেস 1 সে 6 থেকে 30 পর্যন্ত ইউজ করলো। তাহলে ওয়েটিং টাইম দেখতে পারি আমরা এখানে, প্রসেস 1-এর ওয়েট করতে লাগছে, প্রসেস 1-কে ওয়েট করা লাগছে 6 ক্লক সাইকেল। এই দুইটা প্রসেস শেষ করার পরে তাকে সেই কাজটা শুরু করছে, সেজন্য তার ওয়েটিং টাইম 6 ক্লক সাইকেল। প্রসেস 2 এর কোনো ওয়েটিং টাইম নাই, সে তো একদম প্রসেস কম্পিউটার চালু করার সাথে সাথে দেওয়া হয়েছিল, সেজন্য তার 0। আর প্রসেস 3-কে কাজ ওয়েট করতে হয়েছে 3 ক্লক সাইকেল, সেই জন্য তাকে 3 লেখা হয়েছে। তো আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইম আমরা বের করতে পারবো 603, যোগ করে 3 দিয়ে ডিভাইড করবে 3, এখানে আমাদের কম লাগলো। এটা হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের অর্ডারটা আর কি চেঞ্জ হয়ে গেছে। আগের অর্ডারটা একটা রকম ছিল, এখন অর্ডারটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, এখানে আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইমটাও চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমাদের প্রসেসটা বড়টা পড়ে গেছে। মাচ বেটার দেন প্রিভিয়াস কেস, কনভে এফেক্ট শর্ট প্রসেস বিহাইন্ড লং প্রসেস। যেহেতু আমরা ছোট প্রসেসকে আগে দিয়েছি, লং প্রসেসকে আমরা পিছনে ফেলে দিছি, সেজন্য আমাদের এটা একটু এফিসিয়েন্টলি কাজ করছে। এখন শর্টেজ জব ফার্স্ট, এখন নর্মাল শর্টেজ জব ফার্স্ট নর্মাল, এটা আবার নর্মাল অ্যালগরিদম, এটা একটু ডিফারেন্ট। আমাদের এটা এগুলো ছিল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ছিল, এখন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের নর্মাল অ্যালগরিদম এটা। তাহলে প্রসেস 1-এর 7 ক্লক সাইকেল লাগবে, প্রসেস 2-এর 3 ক্লক সাইকেল লাগবে, এটা 4 ক্লক সাইকেল লাগবে। তাহলে আমাদের দেখা গেছে এখানে শর্টেস্ট জব ফার্স্ট, আচ্ছা এটা হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ছিল, এটা শর্টেস্ট জব ফার্স্ট। তাহলে শর্টেস্ট জব ফার্স্ট যেহেতু আমাদের এখানে সব থেকে ছোট টাস্ক হলো 3, প্রসেস 2, তো সেটা আগে শুরু করবে 0 থেকে তার 3টা ক্লক সাইকেলে শেষ করলো। তারপরে আমার P3 আসবে, P3 আমার 4টা ক্লক সাইকেল, সে 3 থেকে 7 পর্যন্ত গেল। আর ফাইনাল আসবে P1, তার 7টা ক্লক সাইকেল, 7 থেকে 14 লাগবে। তাহলে আমরা এখানে ওয়েটিং টাইম P2 এর জন্য 0, P3 এর জন্য 3 ক্লক সাইকেল, আর P1 এর জন্য 7 ক্লক সাইকেল ওয়েট করা লাগছে। তাহলে এটাকে যোগ করে 3 দিয়ে ডিভাইড করে দিলাম, 3.33 হয়ে গেল। তো এইটুক তো তোমাদের কোনো প্রবলেম নাই? না স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের এটা ছিল নর্মাল নর্মাল শর্টেজ জব ফাস্ট। এরপর আমরা নন প্রিএমটিভ শর্টেজ জব ফাস্টটা দেখব। নন প্রিএমটিভটা হলো যে একদম আমাদের যদি টার্মিনেট হয় তখনই বের হতে পারে, অথবা আমাদের ইনপুট আউটপুটের জন্য ওয়েট করলে তখন বের হতে পারে, এটা হলো নন প্রিএমটিভ। তো নন প্রিএমটিভের মধ্যে আমাদের প্রসেস 1-এর অ্যারাইভেল টাইম দেওয়া আছে, যে 0 সেকেন্ডে ঢুকছে, এটা 2 সেকেন্ডে ঢুকছে, এটা 4, এটা 5। আর এগুলো হলো কমপ্লিট করতে লাগবে, টাইম লাগবে। তো আমাদের জ্যান চার্টে আমরা দেখছি প্রসেস 1টা শুরু করে আমাদের সে তার 7 বাস টাইম, তো 7 সাইকেলে শেষ করেছে। তারপরে আমাদের প্রসেস 1টা কেন আগে দিলাম, কারণ এটা তো শর্টেজ জবটা আগে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখানে যেহেতু প্রসেস 1টা প্রথমেই দেওয়া ছিল, তো এই জন্য সে শর্টেজ এটা আর কি এটাকে ফলো করে নাই, সে এই প্রসেসটা নিয়েই কাজ শুরু করে দিছে। তাহলে সে 0 থেকে 7 সেকেন্ড পর্যন্ত কাজ করছে, এর মধ্যে 2 সেকেন্ডের মাথায় আবার আমাদের প্রসেস 2 অ্যারাইভ করছে, যে ইউজার তাকে আরেকটা প্রসেস দিছে, প্রসেসরকে আরেকটা কাজ সে দিয়েছে। তখন সে এই কাজটা করতে করতে সেই প্রসেসটা পাইছে, প্রসেস 2 পাইছে। প্রসেস 2 পাইছে, কিন্তু সেটাকে হাত দিতে পারে নাই, কারণ সে প্রসেস 1টাই করছিল। করতে করতে এর মধ্যেই তার তো 7 ক্লক সাইকেল লাগবে, এই 7-এর মধ্যে যখন 4 সেকেন্ড হয়েছে, 4 সেকেন্ডের মাথায় যখন সে এখানে 2 সেকেন্ডের মাথায় সে প্রসেস 2 পাইছে, আর 4 সেকেন্ডের মাথায় গিয়ে সে পাইছে প্রসেস 3, তখন সে 2টা জব পায়ে গেছে। 2টা জব যখন পাইছে, পাওয়ার পরে সে আবার 5 সেকেন্ডের মাথায় এই টাস্ক চলাকালীন সে আবার এই P4ও পেয়ে গেছে। তখন যখন এই কাজটা যখন সে শেষ করলো, P1টা যখন শেষ করলো, তখন কিন্তু তার এই অ্যালগোরিদমটা এখন কাজ করবে, কারণ তার 3টা টাস্ক তার কাছে চলে আসছে। এই প্রসেসটা শেষ করার পরে তার কাছে এখন 3টা প্রসেস আছে। তখন সেই 3টা প্রসেসের মধ্যে শর্টেস্ট যেহেতু আগে হবে, সব থেকে শর্টেস্ট ছিল P3, সেজন্য P3টাকে সে বাছাই করে নিয়েছে। P3 থেকে বাছাই করে সে P3টাকে আগে করলো। তারপরে দেখছে P3 পরে তার শর্টেস্ট হলো দুইটাই একই রকম, P2 P4 দুইটাই একই রকম,
আর যেহেতু P2টা দুইটা একই রকম, দুইটাই 4 ক্লক সাইকেল লাগবে, এর মধ্যে P2টা আগে আসছে, সেই জন্য P2টা সে আগে করলো, তারপরে P4 গেল, এভাবে সে কাজটা করলো। এখন আমাদের দেখো ওয়েটিং টাইম যেহেতু P1 একদম 0 থেকে শুরু করছে, সেহেতু এটার ওয়েটিং টাইম 0, কোনো ওয়েটিং টাইম নাই। এরপরে আমাদের যে প্রসেস 3 শুরু হয়েছে, প্রসেস 3 শুরু করতে আমাদের যে এখানে আমার ওয়েট করতে হয়েছে যে তোমার যে সেই প্রসেস 2টা আমার আসছে, প্রসেস 2টা আমার আসছে 2 সেকেন্ডের মাথায় আসছে, 2 সেকেন্ডের মাথায় সে ঢুকছে, আর তাকে শুরু করেছি কোথায়, আমি 8 সেকেন্ডের মাথায় গিয়ে স্টার্ট করেছি। 2 সেকেন্ডের মাথায় ঢুকেছে কিন্তু তাকে স্টার্ট করছি 8 সেকেন্ডের মাথায়, তাহলে 2 থেকে 8 বাদ দাও, তাহলে যে আমার ওয়েটিং টাইম 6 সেকেন্ড। প্রসেস 2-র জন্য আমার ওয়েটিং টাইম লাগছে, যেহেতু সে 2 সেকেন্ডের মাথায় এখানে ঢুকেছে আর তাকে শুরু করেছি আমি 8 সেকেন্ডে, সেহেতু তার এটাকে মাইনাস করে দিলাম 2 থেকে, তাহলে আমি পেলাম 6 সেকেন্ড। যে এরপরে যেটা আছে 4 সেকেন্ড লাগছে না, 4 সেকেন্ড লাগছে, যে এখান থেকে 4 সেকেন্ডে ঢুকছে, আর প্রসেস 3 তো 4 থেকে তুমি তাকে কত টাইম ওয়েট করা লাগছে, 5 6 7, এই যে 3 ক্লক সাইকেল ওয়েট করা লাগছে। যেহেতু সে 4 নাম্বার P3টা 4 নাম্বার সেকেন্ডে ঢুকছে, ঢুকার পরে তাকে ওয়েট করা লাগছে 5 6 7 3 সেকেন্ড, তাহলে এটা 3 সেকেন্ড ওয়েট করা লাগলো। আর এরপরে P4 আসছে, P4 5 সেকেন্ডের মাথায় ঢুকছে, এই যে 5 সেকেন্ডের মাথায় ঢুকলো, ঢুকার পরে আমি P4 চালু করছি কখন, 12-এ গিয়ে চালু করছি, 12-এ গিয়ে সে চালু হয়েছে, তাহলে 5 থেকে 12 থেকে 5 বিয়োগ করো, তাহলে 7। তাহলে এই আমাদের এইভাবে এটা টোটাল টাইমটা পেয়ে গেলাম, এটা 4 দিয়ে ডিভাইড করা, ঠিক আছে না, ক্লিয়ার? জি স্যার, বুঝছি। ঠিক আছে, এরপরে আমাদের এই অ্যালগরিদমটা দেখব। এটা ছিল আমাদের আগেটা ছিল নন প্রিএমটিভ শর্টেজ জব ফার্স্ট, এটা হলো প্রিএমটিভ শর্টেজ জব ফার্স্ট। প্রিএমটিভটা আমাদের ওই যে প্রায়োরিটি বেসে কাজ করে, যেটা আগে আসে, যেটাকে প্রায়োরিটি দেই আমরা, যেই কাজকে আগে প্রায়োরিটি দেয় সে আগে করবে, যেটাকে প্রায়োরিটি কম কম দিব সেটা পরে কাজ করবে। তাহলে এখানে অ্যারাইভেল টাইম দেওয়া আছে, এখানে P1টা সব থেকে বড় প্রসেস, P2 4 নাম্বার এটা। তাহলে এখন যেহেতু P1টা একদম অ্যারাইভেল টাইম 0, সে P1 নিয়ে কাজ শুরু করছে। কাজ শুরু করার পরে 2 সাইকেল কাজ করছে, 2 সেকেন্ড কাজ করছে, করার পরে সে পাইছে P2। যখন P2 পাইছে, P2 তো প্রায়োরিটি বেস না, এখন যেহেতু প্রায়োরিটি বেস P2 চলে আসছে, সে P2 নিয়ে কাজ শুরু করে দিতে থাকুন। P2 নিয়ে যখন দুই সাইকেল কাজ করছে, কাজ করার পরে এটা কিন্তু শর্টেস্ট জব ফার্স্ট, হ্যাঁ, শর্টেস্ট জব ফার্স্ট। এখন 2 সাইকেল কাজ করার পরে সে আবার P3 পাইছে, এই যে 4 নাম্বার সেকেন্ডে সে P3টা পাইছে, পাওয়ার পরে দেখছে কি P3 তো একদম মাত্র একটা সাইকেল লাগে, এই যে P3কে সে শেষ করে দিছে, শর্টেজ জব তো সে P3কে একদম ওইখানে কমপ্লিট করে দিছে। কমপ্লিট করার পরে 4 নাম্বার সাইকেলে সে কাজটা করার পরে সে তখন তার কাছে 5 নাম্বার সেকেন্ডে আসছে তো এই P4টা, তখন সে P4-এ আর মুভ করে নাই, কারণ তার P2 অলরেডি 2টা সাইকেল করা হয়ে গেছিল, তার P2 2টা সাইকেল সে অলরেডি করে ফেলছিল, সেই জন্য আর P4-এ তো পুরো 4 সাইকেলই বাকি, এই জন্য সে P2-কে নিয়ে আসছে, P2-কে নিয়ে আসে, সে P2-কে শেষ করে দিল। P2-কে শেষ করার পরে তারপরে সে দেখলো যে P4 P1-এর মধ্যে P1-এর মাত্র 2 সাইকেল করা হয়েছে, আরও 5 সাইকেল বাকি, আর P4-এ লাগবে মাত্র 4 সাইকেল, সেজন্য সে P4-কে প্রায়োরিটি বেস আগে ধরলো, P4-কে শেষ করলো, তারপর ফাইনালি সে আর কোনো টাস্ক ছিল না, সেজন্য P1-এ সে রিটার্ন করলো, অ্যান্ড P1-কে সে শেষ করে দিল, ফাইনালি কাজটাকে শেষ করে দিল। তাহলে আমরা দেখো এখন আমরা যেটা দেখব, এই আমাদের ওয়েটিং টাইমটা কিভাবে এটা দেখাইতেছে, স্যার, যে দুইটার বার্স্ট টাইম যদি এক হয় তাহলে কাকে বেশি প্রায়োরিটি দিবে? না, এখানে ব্যাপার আছে দেখো, তুমি তো P2 আর P4 এর কথা বলছো না? না না স্যার, এখানে তো P2 মানে আগে 2 সেকেন্ড হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ হ্যাঁ বাট ধরেন মানে 3 সেকেন্ডে হ্যাঁ, আমরা একটা P4 দিলাম, আর P5 কি বলে P5 দিলাম হচ্ছে 5 সেকেন্ডে, তাহলে তাহলে কিন্তু তোমার আগেরটা দুইটারই ধরবে, 4 সেকেন্ড মানে বার্স্ট টাইম। একই বাস টাইম থাকলে আগেরটা আগে নিবে, কারণ তুমি ওইটা তো টাস্কটা আগে দিচ্ছ না, যেটা আগে দিচ্ছ ওইটা আগে নিবে, বুঝছো? আচ্ছা স্যার, বুঝছো। এখন দেখো তোমার এখানে যে আমার 9 ওয়েটিং টাইম যে 9 আছে সেটা আমি দেখাচ্ছি, যে P1 তো আমি এই কাজটা শুরু করছি এখানে,
P1 এর 2টা ক্লক সাইকেল হয়েছে, তারপরে আবার P1 11 গিয়ে শুরু হয়েছে। তাহলে দুইটা তো তার 2 এর পরে সে ওয়েটিং শুরু করছে, 2 এর পরে ওয়েটিং শুরু করছে, এবার 11 গিয়ে সে আবার স্টার্ট হয়েছে। তাহলে 11 থেকে 2 বাদ দাও, এই যে 9, হ্যাঁ, তার ওয়েটিং টাইম 9 সেকেন্ড। তারপরে আবার 1 সেকেন্ড ওয়েটিং টাইম হলো এই যে এখানে P2 তো দুইবার দুইটা ফর্মে কাজ করছে না, তো এইখানে তার 1 সেকেন্ড ওয়েটিং, এখানে 1 সেকেন্ড ওয়েটিং পাইছে। আর এরপরে যেটা আমার আসছে P3, যে আসছে P3 তো 4 সেকেন্ডের মাথায় শুরু করছে, তাকে কোনো ওয়েটিংই করা লাগে নাই, বুঝছো? P3 তো 4 সেকেন্ডের মাথায় আসছে আর ওই সময় তাকে কাজ শুরু করে দিছি, তো সেই জন্য তার কোনো ওয়েটিং নাই। আর P4 এর আমাদের স্টার্টিং টাইম 5 এর পরে তাকে 2 সেকেন্ড ওয়েট করা লাগছে, যে 2 সেকেন্ড। তাহলে এই টোটাল আমাদের পাইলাম, আর এটাকে ডিভাইড করে দেবো 4, তাহলে আমার 3 হলো অ্যাভারেজ টাইম। তাহলে আমাদের হয়ে গেল এটা শর্টেজ জব ফার্স্ট আমরা বুঝলাম। শর্টেজ জব ফার্স্ট অ্যাসোসিয়েট উইথ ইচ প্রসেস দ্য লেন্থ অফ ইটস নেক্সট সিপিইউ বার্স্ট, each process the length of its next CPU bus. Use this length to schedule the process with the shortest time. কি বলো, ইউজ দিস লেন্স টু শিডিউল দ্য প্রসেস উইথ দ্য শর্টেস্ট টাইম, মানে সে লেন্থটাকে নিয়ে তার শিডিউলগুলোকে সে সেট করে। টু স্কিমস, নন প্রিএমটিভ আর প্রিএমটিভ আমরা অলরেডি করেছি। ওয়ান্স সিপিইউ গিভস টু দ্য given to the process, it cannot be preempted until complete CPU bus. মানে নন প্রিএমটিভটা তো আমরা জানি, যতক্ষণ পর্যন্ত সেটা ইনপুট আউটপুটে না যায় বা ওইটা কমপ্লিট বা টার্মিনেট না হয় সেটা চলতে থাকে। আর প্রিএমপ্টিভ হলো ইফ এ নিউ প্রসেস অ্যারাইভ উইথ সিপিইউ বাস লেন্থ লেস দ্যান রিমেনিং টাইম অফ কারেন্ট এক্সিকিউটিং প্রসেস, দিস স্কিম ইজ, মানে এটা মাঝখান দিয়ে ঢুকতে পারে যদি সেটা শর্টেজ থাকে, তাহলে শর্টেজ হলে যে টাইমে সে অ্যারাইভ করে সে টাইমে তাকে ঢুকাই দেয়, ওই টাইমে ওই কাজটাকে শেষ করে, মাঝখানে ঢুকায় শেষ করাই দেয়। দিস স্কিম ইজ নোন অ্যাজ দ্য শর্টেজ রিমেনিং টাইম ফার্স্ট, হ্যাঁ, এটাকে আবার শর্টেজ রিমেনিং টাইম ফার্স্ট বলে। SGM is optimal, give minimum average waiting time for a given set of process. শর্টেজ জব ফার্স্ট হলো মিনিমাম অ্যাভারেজ ওয়েটিং টাইম, এ আবার মেক শিওর করে যাতে আমাদের ওয়েটিং টাইমটা মিনিমাম হয় এই অ্যালগোরিদমটা। এরপরে আমাদের যেটা দেখতেছি, এরপরে আমাদের প্রায়োরিটি নিয়ে আমরা একটা জিনিস আমরা এখানে দেখতেছি যে প্রায়োরিটি বেসে কীভাবে কাজ হয়। যে এখানে আমাদের প্রায়োরিটি অর্ডার দেওয়া আছে, দেখছো যে কোনটার প্রায়োরিটি কত দেওয়া আছে। এখানে ব্রাশ টাইম মানে শেষ করতে কত সাইকেল লাগবে, আর এটা প্রায়োরিটি দেওয়া আছে যে প্রায়োরিটি 1 কোনটা, প্রসেস টুকে আগে শেষ করতে বলছে। তারপরে প্রায়োরিটি 2 হলো প্রসেস 5, 3 হলো প্রসেস 1। তাহলে আমরা দেখি যে প্রসেস 2 প্রায়োরিটি 1 না, এই জন্য প্রসেস 2টাকে আগে শেষ করবো আমরা, একটা ক্লক সাইকেল হয়ে গেল, তার বাস টাইম একটাই। তারপরে 5 নাম্বার প্রসেস 5 শুরু করব, তাকে শেষ করব, তার ক্লক সাইকেল 5টা লাগছে। তারপরে প্রসেস 1 শুরু করব, তার বাস টাইম 10, তাকে 10টা ক্লক সাইকেল দিব, 6 থেকে 16 পর্যন্ত শেষ হয়ে গেল। তারপর প্রায়োরিটি হলো আমাদের প্রসেস 3, 4 নাম্বার প্রসেস 3কে এন্ট্রি করব, 2 ক্লক সাইকেল শেষ করবে। তারপর ফাইনালি আমার লাস্ট প্রসেস হলো প্রসেস 4, তাকে ঢুকা দিয়ে তার 5টা ক্লক সাইকেল মেক শিওর করব। না, প্রসেস 4 এর কয়টা ক্লক, একটা ক্লক সাইকেল, একটা ক্লক সাইকেল শেষ করব। তাহলে অ্যাভারেজ ওয়েটিং টাইম আমরা দেখতে পাচ্ছি যে প্রসেস এখানে 6 ওয়েটিং টাইম দিছে প্রসেস 1কে। প্রসেস 1টা করার জন্য আমাকে কত টাইম ওয়েট করতে হয়েছে, 6 ক্লক সাইকেল ওয়েট করা লাগছে। প্রসেস 2টা আমার কোনো ওয়েটিং টাইম নাই, কারণ প্রসেস 2টা একদম 0 সেকেন্ডে শুরু করছিলাম। তারপর প্রসেস 3টা আমার লাগছে, প্রসেস 3টাকে করার জন্য আমাকে 16 ক্লক সাইকেল ওয়েট করা লাগছে, তাহলে এই যে 16 ক্লক সাইকেল। তারপরে প্রসেস 4টাকে আমার স্টার্ট করতে 18 ক্লক সাইকেল ওয়েটিং করা লাগছে, ঠিক আছে। তাহলে প্রসেস 5টাকে যে 1 সেকেন্ড ওয়েট করা লাগছে, ঠিক আছে, বুঝছো না? প্রসেস 5টা এখানে আছে, ঠিক আছে না? সমস্যা না স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এগুলো মাথার মধ্যে হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই যে আমরা 5 দিয়ে ডিভাইড করলাম, 8.2 অ্যাভারেজ টাইম পেলাম। এই দেখো, প্রায়োরিটি নাম্বার ইন্টিজার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইচ প্রসেস লার্জার দেন সিপিইউ বাস লোয়ার দেন প্রায়োরিটি,
যে লার্জার দ্য সিপিইউ বাস লোয়ার দ্য প্রায়োরিটি। তোমার সিপিইউ বাস যদি তোমার সিপিইউ বাস যদি বেশি থাকে তাহলে প্রায়োরিটি কম পাবা। হ্যাঁ, বড় টাস্কের জন্য প্রায়োরিটি কম, ছোট টাস্কের প্রায়োরিটি বেশি। দ্য সিপিইউ ইজ অ্যালোকেটেড টু দ্য প্রসেস উইথ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি, স্মলেস্ট ইন্টিজার, হ্যাঁ হাইয়েস্ট প্রায়োরিটি। যে আমাদের যেটা প্রসেসটা ছোট সেটা প্রায়োরিটি হাইয়েস্ট থাকে। স্টারভেশন, ইনফিনিটি ব্লকিং, লো প্রায়োরিটি প্রসেস মে নেভার এক্সিকিউট। লো প্রায়োরিটি প্রসেসটা দেখা যায় মাঝে মধ্যে সেটা এক্সিকিউট হইতেই পারে না। হ্যাঁ, হয়তো বা অনেক লো প্রায়োরিটি কম্পিউটার সব হাই প্রায়োরিটি প্রসেস নিয়ে কাজে ব্যস্ত থাকে, এমন সময় দেখা যায় লো প্রায়োরিটি প্রসেস হলোই না, হতে পারে এরকম। অ্যাগিং অ্যাজ টাইম প্রসেসিং ইনক্রিজ দ্য প্রায়োরিটি অফ দ্য প্রসেস। যে টাইম যত আগে বাড়বে প্রায়োরিটিটা কী হবে, প্রায়োরিটিটা তত বৃদ্ধি পাবে। অ্যাজ টাইম প্রসেসেস ইনক্রিজ দ্য প্রায়োরিটি অফ দ্য প্রসেস, প্রসেসের প্রায়োরিটি বাড়তে থাকবে। এরপরে রাউন্ড রবিন। রাউন্ড রবিনে আমরা দেখবো যে 3টা প্রসেস আছে, বাস টাইম দেওয়া আছে এখানে একই রকম। কোয়ান্টাম টাইম 4 মিলি সেকেন্ড। এখানে আবার রাউন্ড রবিনটা আমরা কি জানি, রাউন্ড রবিনটা কিন্তু প্রত্যেকটা প্রসেসকে একটা অ্যামাউন্ট, একটা একটা মিনিমাম একটা কি বলে এটাকে, যে একটা সিমিলার টাইম দেয়, সিমিলার টাইম সে দিয়ে তার ক্লক সাইকেলকে ভেঙে ভেঙে রাখে। প্রত্যেকটা এক একটা ক্লক সাইকেলটাকে সে ভেঙে ভেঙে কাজ করে, ঠিক আছে। তো এখন আমরা দেখো যে এখানে প্রসেস 1টা প্রথমে স্টার্ট হয়েছে, 4 সাইকেল কাজ করছে 0 থেকে 4। তারপর আবার প্রসেস 2 আসলো, 3 সাইকেলে সে কাজ শেষ করে দিল। প্রসেস 3 শেষ করে দিল। তারপরে প্রসেস 1 নিয়ে শেষ কাজ করতেছে 14 থেকে 18, 18 থেকে 22, 22 থেকে 26, 26 থেকে 30। তাহলে সেইভাবে 24টা সাইকেল ছিল, সেইভাবে কাজটা শেষ করলো। মাঝখান থেকে তার 6 সাইকেল, 6 সাইকেল এখানে ইউজ হয়েছে এই কাজের জন্য। তাহলে আমরা এখানে দেখতেছি প্রসেস 1টার জন্য প্রথমে 0 সাইকেল লাগছে, আবার তাকে ওয়েট করতে লাগছে কত সেকেন্ড, তাকে ওয়েট করতে লাগছে এই যে 10-এর থেকে আমরা কত বাদ দিব, 10-এর থেকে সে 10 ক্লক সাইকেলে আবার গিয়ে স্টার্ট হয়েছে না। তো 10 ক্লক সাইকেল যখন সে স্টার্ট হয়েছে তার এখানে 4 সাইকেলের পর্যন্ত সে কাজ করেছিল, তাহলে 4 বাদ দিব। তাহলে মাঝখান থেকে তার 6 ক্লক সাইকেল সে পায় নাই, সে কাজ করতে পারে নাই। তাহলে এই হলো তার ওয়েটিং টাইম। তারপরে আবার আমার প্রসেস 2 এর ওয়েট করতে লাগছে 4 সেকেন্ড, প্রসেস 2 কে ওয়েট করা লাগছে 4 সেকেন্ড, আর প্রসেস 3 কে ওয়েট করা লাগছে আমার 7 সেকেন্ড। ঠিক আছে, বুঝছো না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের টোটাল হলো অনেক, আর আরেকজন তো বলতেছো না, তোমরা বুঝো নাই ব্যাপারটা? জি স্যার বুঝছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের টোটাল হলো, এখানে কিন্তু ব্যাপার আছে যে প্রসেস 1টা 4 সেকেন্ডে কাজ করার পরে মাঝখান দিয়ে তার এই যে 10 সাইকেলে গিয়ে শুরু করছিল। তাহলে প্রথমে 0 দিছে এই প্রসেস 1-এর জন্য, আবার এই যে 10 সাইকেলটাকে আমরা করলাম কি, সে 10 সাইকেল আর এই 4 সাইকেল পর্যন্ত সে কাজ করেছিল, এই জন্য 10 থেকে 4 বিয়োগ করলাম, মাঝখান থেকে 6 সাইকেল বাদ, সে কাজ করতে পারে নাই। তারপর আবার আমাদের প্রসেস 2-তে যাইতে হবে, প্রসেস 2 শুরু করছে 4 সাইকেলে গিয়ে, সেটারটা দিলাম। আর প্রসেস 3 ওয়েটিং টাইম হলো আমাদের 7 সাইকেল। তো এইভাবে আমাদের টোটাল ওয়েটিং টাইম 5.6। এরপরে আমাদের আছে রাউন্ড রবিন। টাইপিক্যালি হায়ার অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড দেন শর্টেস্ট জব ফার্স্ট বাট বেটার রেসপন্স। কি বলছে, হায়ার এভারেজ টার্ন অ্যারাউন্ড দেন শর্ট, মানে এইখানের মধ্যে যে শর্টেস্ট জব ফার্স্ট তো প্রায়োরিটি বেসে কাজ করে, যেটা আগে পায় সেটাকে আগে করে দেয়। কিন্তু এখানে রেসপন্স ভালো, তোমার রাউন্ড রবিনের রেসপন্সটা ভালো আছে। হ্যাঁ, টার্ন অ্যারাউন্ড টাইমটা বেশি থাকলে এখানে রেসপন্স ভালো। ইচ প্রসেস গেটস এ স্মল ইউনিট অফ সিপিইউ টাইম। প্রত্যেকটা প্রসেস কিন্তু কোনো একটা প্রসেস মানে সে মানে একদম বসে থাকে না, তার কাজ কিন্তু একটু একটু হতে থাকে। এখানে এই সুবিধাটা আছে। টাইম কোয়ান্টাম, মানে টাইমটাকে সে ভাগাভাগি করে পায়, ইউজুয়ালি 10 to 100 মিলি সেকেন্ডস। আফটার দিস টাইম হ্যাজ elapsed, দ্য প্রসেস ইজ প্রিএমপ্টেড অ্যান্ড অ্যাডেড টু দ্য এন্ড অফ দ্য রেডি কিউ। মানে এই একটা টাইম ফ্রেম দেয় তারা, হ্যাঁ একটা টাইম ফ্রেম দেয় যে 10 to 100 মিলি সেকেন্ড। এই টাইমটা যদি শেষ যখন হয়ে যায়, দ্য প্রসেস ইজ প্রিএমপ্টেড অ্যান্ড অ্যাডেড টু দ্য এন্ড অফ দ্য রেডি কিউ। হ্যাঁ, যে সেটাকে আবার প্রিএমপ্টেডে পাঠায় দেয়। প্রিএমপ্টেড যেভাবে কাজ করে আমাদের, প্রিএমপ্টেডটা কীভাবে কাজ করে, প্রায়োরিটি বেসে কাজ করে, সে প্রায়োরিটি বেসের মধ্যে পাঠায় দেয়। আর
এন্ড অফ দ্য রেডি কিউতে পাঠায় দেয়, রেডি কিউর আগে পাঠায় দেয়। ঠিক আছে, মানে তারা ম্যাক্সিমাম এই টাইমের মধ্যে চেষ্টা করে কাজগুলো শেষ করার জন্য। যদি তারপরও শেষ না হয় তাহলে তারা শেষমেশ যেগুলো বেঁচে যায় সেগুলো প্রিএমপ্টেডে পাঠায় দেয়। পারফরমেন্স, কিউ লার্জ, কিউ লার্জ এফসিএস, কিউ স্মল, কিউ মাস্ট বি লার্জ উইথ রেসপেক্ট টাইম। তারপরে কনটেক্সট সুইচ আদারওয়াইজ ওভারহেড ইজ টু হাই। হ্যাঁ, যে এটার মধ্যে কনটেক্সট সুইচ আদারওয়াইজ ওভারহেড ইজ টু হাই, যে যদি তোমার মাঝখান দিয়ে যে বেশি সময় লাগে, টাস্ক বেশি থাকে, তাহলে এই সুইচিংয়ের মানে কনটেক্সট সুইচিংটা বেশি হয় আর কি, সুইচিং বেশি করা লাগে টাস্ক বেশি থাকলে। এরপরে আমাদের যেটা আছে ইনভলভমেন্ট অফ ওএস, কম্পাইলার ইনভলভমেন্টটা কীভাবে এখানে দেখাচ্ছে, সোর্স কোড দিলাম, তারপরে কম্পাইলার ইউজ করলাম, কনভার্ট করলাম, হ্যাঁ কনভার্ট করলাম ফাইলটাকে, সোর্স কোডটাকে, এক্সিকিউটেবল ফাইল তৈরি হইলো, তৈরি হওয়ার পরে মাইক্রোসফট উইন্ডোজ মাইক্রো কার্নাল, হ্যাঁ এটা লোড করলো, তারপরে মেমোরিতে আমরা আসলাম, সিপিইউতে পাঠিয়ে দিলাম, সে এক্সিকিউট করলো, এক্সিকিউট করে সেটা মেমোরিতে যাওয়ার আগে সে শিডিউলিং করলো, শিডিউলিং করে শিডিউলিং করে সিপিইউ সেটাকে কাজ করলো আর কি। এটাকে ফ্লোচার্টে দেখাইছে, শেষ। তাহলে আমাদের সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমটা আমরা ডিটেলসে ভালো মতো বুঝলাম সবগুলাই।